আসসালামু আলাইকুম জুবেরা রহমান লিনু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? সবাই আপনাকে চেনে। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি, আপনি এসেছেন। আমার ভীষণ ভালো লাগছে যে বহুকাল পর আপনার সাথে আমার দেখা হলো। সে ছোটবেলায় দেখেছি, আজকে অনেক বছর পর দেখলাম। চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাকে জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, জুবেরা রহমান লিনু একটি অত্যন্ত পরিচিত নাম। এই মানুষটির গুণাবলী বিশ্লেষণ ছোট করে বলার সুযোগ নেই। একজন চৌকস টেনিস প্লেয়ার, 16 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন। আজকে একেবারে ভিন্নভাবে আপনাকে প্রথমে আনবো। তার আগে ছোট দেখে আমরা একটা ছোট্ট গেম খেলি। যে কোনো একটি আপনি নেবেন এবং ভেতরের কাগজটি দেখবেন কি লেখা আছে। আমার তো দেখি কি বিসমিল্লাহ। দুঃখ উঠে গেল। যেহেতু অনুষ্ঠানের নাম চেনা মুখ দুঃখ সুখ, মানুষের জীবনে তো দুঃখ কষ্ট থাকবে অবশ্যই। এই ক্যারিয়ারের যদি কোনো দুঃখের ঘটনা আপনাকে আজও নাড়া দিয়ে থাকে, আমরা সেটি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। দুঃখটা আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই তো থাকবে, তাকে অস্বীকার করার কোনো উপায় নাই। আমার জীবনে দুঃখ আছে, ব্যক্তিগত জীবনে দুঃখ আছে, খেলার দুঃখ আছে। আমরা কিন্তু খেলার জীবনে আমি সেই খেলার জীবনে সবচেয়ে কষ্টে দুঃখের কথা আমি আপনাকে বলি। একটা হচ্ছে যে আমি যখন 1980 সালে কলকাতায় আমাদের এশিয়ান চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটা হয়েছিল, এটা হচ্ছে গার্লস গ্রুপে। তো সেখানে আমি কোয়ার্টার ফাইনালে জাপানিজ একটা মেয়ের সাথে আমার খেলা পড়ে কোয়ার্টার ফাইনালে। তখন আমি বেস্ট অফ 5-এর মতো প্রথম 2টা সেট কিন্তু আমি নিয়ে নিই। তার মানে আরেকটা নিলে আমি সেমিফাইনালিস্ট, এবং তাতে হচ্ছে আর পদক নিশ্চিত হয়ে যাচ্ছে আমার। তো আমাদের সময়, সেই সময় কিন্তু আমাদের কোনো কোচ ছিল না। তা আমি দেখলাম যে 2টা গেম যখন আমি জিতে যাই, তখন ওই জাপানিজ মেয়ের কোচ তাকে ডেকে তাকে কি জানি পরামর্শ দিল। বিশ্বাস করবেন না, ওই মেয়েটা যখন টেবিলে আসে, আমাকে কিন্তু বলার কেউ নাই যে আমার তো তখন কোচ কেউ ছিল না। আমি টেবিলের মধ্যে দাঁড়িয়ে আছি, আর সেই মেয়েটা এসে পুরো খেলাটাই সে চেঞ্জ করে ফেললো। মানে এমনভাবে চেঞ্জ করলো যে আমি বুঝতেই পারলাম না কীভাবে মামার কাছ থেকে সে 3টা গেম পরপর নিয়ে নিল। এবং এই নিয়ে নেওয়াতে মানে আমি তো হেরে গেলাম, শুধু হেরে গেলামই না, ওই মেয়েটাই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। তো ওটা আমার জীবনের সবচেয়ে দুঃখের, যে আজকে যদি ওই মেয়েটাকে আমি হারাতাম, হয় আমি এশিয়ান চ্যাম্পিয়ন থাকতাম, অথবা আমি রানার্স আপ অথবা 3rd পজিশন। এটা তো বিরাট একটা ব্যাপার টেবিল টেনিসের জন্য। যেমন আজকে এত বছর পর সে আজকে 2026 সাল, এই পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কেউ এশিয়ান চ্যাম্পিয়ন সে 5th হতে পারিনি, যেটা আমি ওটা হারা পরে 5th হয়েছিলাম। এটা একটা সবচেয়ে দুঃখের আমার ঘটনা। আরও অনেকগুলো ঘটনা আছে, সেগুলো নাইবা বললাম। যাই হোক, ধরে নেবেন সবকিছুই ভাগ্যের জি বিড়ম্বনা, জি। যার জন্য আজকে আপনি নানান খ্যাতি সম্মানে ভূষিত। তার থেকে একটু দূরে গিয়ে আপনার কণ্ঠে শুরুতেই আমরা একটি কবিতা আবৃত্তি শুনতে চাচ্ছি। এটা দর্শকদের এই জন্যে ঠিক রিভার্স করে দিই। আপনি তো একজন চৌকস খেলোয়াড়, দেখি না আপনার আর কিসে আপনার মন পড়ে আছে দর্শকদের। আসলে লেখালেখিটা ওটা আমার একটা শখের জায়গা থেকে। তো আমি ছোটোবেলা থেকে লিখতাম। যাই হোক, ওই লিখতে লিখতে একটা ভালো লাগা জন্ম হয়েছে। আমি এই পর্যন্ত আমার 4টা বই প্রকাশিত হয়েছে, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, এবং সর্বশেষ আমার আত্মজীবনীমূলক প্রথমা প্রকাশ থেকে জীবন জালের এপার ওপার এই বইটা প্রকাশিত হয়েছে। আর আমি স্ক্রিপ্ট রাইটার, আমি 4টা নাটকও লিখেছি। এটা আমার খেলার বাইরে একটা মানে আমার একটা ভুবন এটা। তা আজকে আপনাকে একটা ছোট্ট কবিতা, এখানে তো সময় কম, আমি ছোট্ট একটা কবিতা শোনাবো, আমার নিজের লেখা। যদি আবার কোনোদিন দেখা হয়, শুধরে নিব জীবনের ভুলগুলো। যদি কোনো ভরা পূর্ণিমায় তোমার দেখা পাই, এবার আর ভুল নয়, জানিয়ে দেব আজও তোমায় ভালোবাসি প্রথম দিনের প্রথম আলোর মতো। রাস্তার দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা কেটেছে কত প্রহর, ভেবেছি এই বুঝি তুমি এলে, হায় তোমার আর ফেরা হলো না। তুমি অজানা পথের পথিক হয়ে আমায় ছেড়ে গেছো বহু দূর, যেখানে তোমার আমার গন্তব্য ছিল ভিন্ন। তাই আমার সে পথে পা বাড়ানো হলো না। আমি রয়ে গেলাম একা, বিচ্ছিন্ন দীর্ঘ দ্বীপের মাঝে হেঁটে চলেছি, যেখানে আমিই আমার ভালোবাসা হয়ে নিঃশ্বাস নেই, প্রতিপক্ষ নেই আমার। বেঁচে আছি একা, কিন্তু নিঃসঙ্গ নই।
চমৎকার, চমৎকার। আপনার জীবনের এই পার্টটা আমিও অজানা ছিলাম, দর্শকরাও দেখলো। আচ্ছা, এবার আপনার জীবনে চলে আসি। সেটা হলো আজকে এই টেনিসের জগতে, বিশ্বমঞ্চে আমরা বাংলাদেশ জি। এই টেনিসের মঞ্চে কোন জায়গায় আছি? আসলে টেবিল টেনিসটা তো আমরা খেলি প্রায় 130-40টা দেশের সাথে। তো এটা অনেক বড় একটা ব্যাপার। আর এশিয়ান বা টেবিল টেনিস হচ্ছে এশিয়ানদের খেলা। চাইনিজরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওদের সাথে তো আমরা কখনোই পেরে উঠবো না। আমি যখন খেলাধুলা করেছি তখন কিন্তু আমরা খুব একটা সুযোগ সুবিধা পাইনি। আমাদের কোনো পার্মানেন্ট কোনো কোচ নেই, আর সেই সময় ট্রেনিংও হতো খুব কম। তো এখনকার ছেলেমেয়েরা সেই তুলনায় আগের চাইতে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। তারপরও আমি মনে করি যেটুকু পাওয়ার কথা সেটা এখনকার শুধু টেবিল টেনিস কেন, অন্য সব খেলাতে কিন্তু ওইভাবে পাচ্ছে না, যার কারণে আমরা বিশ্ব মঞ্চে আমাদের খেলাধুলা আমরা সেরকম ভালো করতে পারছি না কিছু কিছু খেলা ছাড়া। তো টেবিল টেনিসটা হয়েছে কি যে এখন আগের চাইতে অনেক ভালো করছে, কিন্তু বিশ্ব মঞ্চের কথা যদি আপনি বলেন সেভাবে আমরা অনেক ভালো করতে পারিনি। তো আমার মনে হয় এখন যেহেতু ইয়াং জেনারেশনটা উঠে আসছে, আগে যেমন ফ্যামিলির থেকে বাধা দিত খেলাধুলা করলে ছেলে মেয়ে মেয়েদের বিশেষ করে যে বিয়ে হবে না এই ধরনের কথা, বা খেলাধুলা করলে মেয়েদের চেহারা নষ্ট হয়ে যাবে, তো এই ধরনের কথাতে কিন্তু আমরা ফ্যামিলির কাছ থেকে সবাই শুনে এসছে কম বেশি, বিশেষ কিছু ফ্যামিলির কাছ থেকে সবাই শুনে আসছে, এখনও শুনে। তো সেই অর্থে কিন্তু মেয়েদেরকে ওইভাবে আমরা পাচ্ছি না। এটা আরেকটা কারণ হচ্ছে যে অর্থনৈতিক ব্যাপারটা। আমার মনে হয় যে প্রত্যেকটা সেক্টর যদি আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হতে পারেন, কোনো প্যারেন্টস কিন্তু তাকে সেই জায়গাটায় দিতে চায় না। তো শুধু টেবিল টেনিস বলেন না, যে কোনো খেলাই বলেন, যখন একটা বাচ্চা বা একটা সন্তান যখন স্বাবলম্বী হবে অর্থনৈতিকভাবে, তখন প্যারেন্টসরা বলবে ঠিক আছে তুমি সেই খেলাটা খেলো। তা আমাদের দেশে আসলে ক্রিকেট, ফুটবল ছাড়া কোনো খেলাটা পেশা হিসাবে নেওয়ার মতো অবস্থা নেই, যার জন্য কিন্তু খেলোয়াড়রা আসছে না। তো আমার মনে হয় যে ভবিষ্যতে যদি প্লেয়ারদেরকে সে সিকিউরিটিতে দেওয়া হয়, জব সিকিউরিটি এবং অর্থনৈতিকভাবে তারা যদি স্বাবলম্বী হতে পারে, এরকম যদি তাদের সিকিউরিটি দেওয়া হয়, মেয়েরা অনেক বেরিয়ে আসবে এবং আমার বিশ্বাস একদিন আমাদের মেয়েরা ভালো করবে। অবশ্যই, অবশ্যই, সেটা সবাই তো আমরা আশা করব। আচ্ছা, আপনার জীবনে এই খেলাধুলায় কার সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন মনে করেন? সেটা পরিবার, অবশ্যই গোষ্ঠীগত, না সরকার? আমার তো জন্ম কাপ্তাইতে, তখন আমরা 70-তে আমরা চলে আসি সিলেট শাহজি বাজারে। ওখানে খেলাধুলা বলতে আপনার ছিবুড়ি, দাঁড়িয়াবান্ধা, গোল্লা ছুটি এগুলোই তো খেলতাম। তো একটা সময় আমি দেখলাম যে আমার আব্বা আমার বড় বোন মনিরা মোর্শেদ হেলের ওকে নিয়ে খেলতে যাচ্ছে টেবিল টেনিস। তো ওই প্রথম আমার টেবিল টেনিস সম্পর্কে আমার ধারণা হলো ওই সবুজ টেবিল, সাদা বল। তো ওটা দেখে ওই ছোট বয়সে আমি ওটার প্রেমে পড়ে গেলাম। আমার বাবাও আমাকে শেখালেন কীভাবে খেলাধুলা করতে, টেবিল টেনিস খেলতে হয়। প্রথমে আমাকে শ্যাডো প্র্যাকটিস শেখালেন, ওয়ালের সাথে ব্যাটে কন্ট্যাক্ট করাটা, হাতে কন্ট্রোলটা। আমার বাবা সেই সময় এগুলো জানতেন। আমার বাবাই আমার প্রথম গুরু, ওনার কাছ থেকে আমি খেলা শিখেছি। পরবর্তীতে আমার বোন আমাকে উৎসাহ দিয়েছে। আজকে আমার এই অবস্থানের জন্য আমি অবশ্যই প্রথমে শুকরিয়া জানাই আল্লাহ তাআলার কাছে, এবং তারপরে অবশ্যই আমার বাবা আমাকে সেই শিক্ষাটা দিয়েছেন এবং সেভাবে আমি চলেছি বলে আজকে এখানে আমি আসতে পেরেছি। আমি সরকার থেকে কোনো পৃষ্ঠপোষকতা আসলে ওইভাবে তো শেষবার ছিল না। আর আমাদের দেশে এইভাবে অর্থ টেবিল টেনিস বলেন যে কোনো খেলাকে ওইভাবে তার একটা তো ফেডারেশনকে একটা থোপ দিয়ে দেয় খেলাধুলার জন্য। তো সেই সহযোগিতা হচ্ছে ফেডারেশন বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে, আমরা তখন খেলাধুলা করেছি। তা আমি ব্যক্তিগতভাবে আসলে আমি কোনো স্পন্সরও পাইনি কোনো দিন। আমি নিজেই খেলেছি। আমার বাবাই আমাকে র্যাকেট কিনে দিয়েছেন, রাবার কিনে দিয়েছেন, আমার জুতা কিনে, সব কিছু আমি কিন্তু আমার নিজেই করেছি। তো সেখান থেকে ওইটা হয়নি আমার। তো এখন কিন্তু জেনারেশন চেঞ্জ হয়েছে, এখন অনেক স্পন্সর পাচ্ছে, বাচ্চারা এখন ভালো ইনকাম করে, আগের চেয়ে তো অনেক ভালো অবস্থা এখন প্লেয়ারদেরকে। তারপরেও কিন্তু আমাদের কারোই ভুলে যাওয়া চলবে না, আপনি কিন্তু 16বার চ্যাম্প হয়েছে। এটা আমার তো অনেক বড় পাওয়া। আমাকে যদি মানুষের ভালোবাসা, এবং বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যে সেই সময় সাংবাদিক ভাইরা আমাকে অনেক বেশি সহযোগিতা করেছে। আমার চেষ্টা ছিল, কঠোর পরিশ্রম করেছে, অ্যাট দি সেম টাইম তারা আমাকে
যেমন অনেক সাংবাদিক আমাকে লিখেছে যে ক্রীড়াঙ্গনের মুকুটহীন সম্রাজ্ঞী, তো এটা তারাই আমাকে উপাধিটা দিয়েছে। তো ওনাদের কাছেও আমি কৃতজ্ঞ, সাংবাদিক ভাইদের কাছে। এবং অ্যাট দ্য সেম টাইম যারা আমার ওয়েলিশার, সরকারিভাবেও যারা আমাকে অনেক শুভেচ্ছা জানিয়েছে সব ক্ষেত্রে, তাদের কাছেও আমি কৃতজ্ঞ। আজকে আপনার অভিজ্ঞতা কি বলে, যদি বিশ্বমঞ্চে আমরা সুন্দর স্থান পেতে চাই আমাদের কিভাবে এগোনো দরকার? আমার যেটা মনে হয় যে প্রচুর টুর্নামেন্ট করতে হবে, টুর্নামেন্টে কোনো বিকল্প নেই। এবার ট্রেনিংয়ে থাকতে হবে, দীর্ঘমেয়াদী ট্রেনিং, এবং সেটা দেশেও হতে হবে, বিদেশেও হতে হবে। এবং তৃণমূল পর্যায় থেকে আপনাকে প্লেয়ারকে তুলে আনতে হবে, আপনাকে মানে প্লেয়ার হান্টিং যেটাকে বলে সেটা করতে হবে। একদম মনে করেন 7-8 বছর 10 বছর মধ্যে প্লেয়ারকে সিলেক্ট করতে হবে, সেখান থেকে বেছে বেছে প্লেয়ার কালেক্টর করতে হবে। ইদারিং বিকেএসপি যেটা করছে, তারা বিভিন্ন জায়গার থেকে প্লেয়ার নিয়ে আসছে এবং তাদেরকে তারা খেলছে এবং ভালো করছে। তো এরকম আমাদের সবাইকে করতে হবে, ফেডারেশনকেও করতে হবে। এবং আমার মনে হয় যে বলেছেন যে স্পন্সর যারা করে, বড় বড় যারা প্রতিষ্ঠান আছে, তারা যদি একটু এগিয়ে আসেন তাহলে আমাদের কিন্তু অনেক প্লেয়ার প্রডিউস হবে। আমার মনে হয় যে খেলাধুলা প্রথম যেটা হয় শর্ত, যেটা আপনাকে প্রথমে বলেছি, যে একটা আর্থিকভাবে তাকে স্বাবলম্বী হওয়ার জন্য সে সুযোগটা তাকে দিতে হবে। আদারওয়াইজ অনেক সবার পরিবার তো একরকম না, বেশিরভাগ খেলোয়াড়রা কিন্তু সাধারণ পরিবার থেকে আসে। তারা নিজে একটা র্যাকেট মানে 50,000 টাকাও লাগে একটা র্যাকেট তৈরি করতে, মানে খেলতে। তো একটা 50,000 টাকা দিয়ে একটা পরিবার কিন্তু এটা করতে পারবে না, তাকে যে সহযোগিতা করে দিতে হবে। তো আমার মনে হয় যে আমাদেরকে প্রচুর টুর্নামেন্টের সাথে সাথে যে বললাম যে আর্থিকভাবে স্বাবলম্বী করার একটা সুযোগ করে দিতে হবে, জব সিকিউরিটি দিতে হবে, প্রচুর ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিতে হবে, একটা কাঠামো তৈরি করতে হবে, একটা ক্যালেন্ডার তৈরি করতে হবে, কবে কখন কোন টুর্নামেন্ট হবে, এবং সেই অনুযায়ী কিন্তু তাকে চলতে হবে। অনেক সময় দেখেছি একটা প্লেয়ার একটা টুর্নামেন্ট খেলার পরে 3 মাস বসে আছে। ওই 3 মাসে অনেক প্লেয়ার কিন্তু প্র্যাকটিস করে, অনেক প্লেয়ার প্র্যাকটিস করে না। যারা করে তারা কিন্তু ভালো করছে, আর যারা করে না অনেক দিন পরে এসে আবার যখন টেবিলে আসে তখন তার আসল খেলাটা আসে খেলতে পারে না। তার যে জন্য আমার মনে হয় যে সবসময় যদি খেলার মধ্যে প্লেয়াররা থাকে তাহলে তাদের শরীরটা যে ফিট থাকবে এবং সেই সাথে খেলার মানটাও বাড়বে, এটা একটা বড় দিক। আচ্ছা, আপনি বলছিলেন পেশাগতভাবে এই খেলাটি এখনো জমজমাট হয়ে ওঠে। জি, জনগণের সঙ্গে তো এটা খুব জড়িত, মানুষের পছন্দের মধ্যে তো এটা জড়িত জি, হয়ে জি। আসতে হবে, তাহলেই তারা টিকিট কাটবে, আগ্রহ প্রকাশ করবে, দেখতে আসবে। সেটা তৈরি হতে আর কতদিন লাগবে বলে আপনার বিশ্বাস? না, আসলে হয়েছে কি, টেবিল টেনিস খেলাটা কিন্তু খুব জনপ্রিয় খেলা। এই খেলাটা কিন্তু বিশ্বে একসময় দ্বিতীয় জনপ্রিয় খেলা ছিল এই টেবিল টেনিসটা। এবং বাংলাদেশেও কিন্তু একসময় এটা জনপ্রিয় ছিল, যখন আপনার মিডিয়ার যুগ ছিল না। আমার এখনও মনে আছে 78-এ সম্ভবত চায়না থেকে একটা টিম এসেছিল, তখন কিন্তু খেলা দেখার জন্য 10 টাকা টিকিট কেটে কিন্তু খেলা দেখতে গিয়েছিল। তখনকার সময় 10 টাকা কিন্তু অনেক টাকা। তো সেই খেলা দেখতে এত পরিমাণ মানুষ হয়েছিল, মানে ধারণ করার জায়গা পর্যন্ত ছিল না মানুষের। কিন্তু সময়ের সাথে সাথে সে খেলাটা আগ্রহটা অনেক হারিয়ে ফেলেছে, এবং মিডিয়ার কাভারেজটা আগের মতো পায় না। দেখা যায় যে কেউ একজন চ্যাম্পিয়ন হয়েছে, তার হয়তো কোনো পত্রিকা হয়তো সামান্য একটা ছোট্ট একটা নিউজ গেছে যে উনি চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু একসময় আমাদের সময় কিন্তু খুব ভালো কাভারেজ আমরা পেতাম। এখনকার যে ক্রিকেটের এবং ফুটবলের, হ্যাঁ আসলে ওরা তা ভালো করছে অবশ্যই, তাদের আমি স্যালিউট করি, কিন্তু এটা পাশাপাশি যদি অন্য অন্য খেলা যেগুলো যারা চ্যাম্পিয়ন হয় বা যারা ভালো করছে তাদেরকে নিয়ে যদি স্টোরি করা হয় তাহলে মানুষ সেটা সম্পর্কে জানতে পারবে, খেলাটা সম্পর্কে। সেই হিসাবে আমার মনে হয় একটু নিউজ পেপারগুলো যদি একটু আমাদের দিকে একটু নজর দেয় তাহলে ভালো হয়। আর সেই সাথে আমি যেটা বলি যে টেবিল টেনিসটা একটা খুবই, মানে আমার মনে হয় যে খুব একটা মানে ভালো কিছু করতে পারি, কারণ যেটা ছোট্ট জায়গার খেলা, অনেক বড় জায়গা লাগে না। যেমন ক্রিকেট, ফুটবল, হকি খেলতে মাঠ লাগে, সাইক্লিং করতে গেলে মাঠ লাগে, অনেক বড় খেলা আছে, এটা তো ইনডোর গেমস। তো এই খেলাতে কিন্তু অনেক টাকা পয়সাও কিন্তু লাগে না। যে একটা ভালো টুর্নামেন্ট করতে গেলে আপনার 20 লাখ টাকা হলে একটা খুব ভালো জমজমাট ন্যাশনাল টুর্নামেন্ট করা যায়। তারপরে আপনার যদি মানে মিডিয়াম একটা যদি টুর্নামেন্ট করতে যায় 3 লাখ থেকে 5 লাখ টাকা হলেও কিন্তু একটা টুর্নামেন্ট হয়ে যায়। এই সামান্য অর্থটা আমরা জোগান করতে পারি না। কিছু আছে আমাদের ব্যর্থতা, আর কিছুটা আছে
স্পন্সররা এগিয়ে আসছেন না। তারা সবসময় চিন্তা করেন যে আমি কোন খেলাটা মানে আমি স্পন্সর করলে সেখান থেকে আমি বেনিফিট পাবো। একটু প্রমোট করতে গেলে কিন্তু সবাইকে একটু ছড়িয়ে ছিটিয়ে একটু করতে হবে। তো আমি সেজন্য বড় বড় যারা স্পন্সর যারা প্রতিষ্ঠান আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু ছোট ছোট খেলার দিকে এগিয়ে আসুন, তা নাহলে একসময় আমাদের ইনডোর গেমস কিন্তু হারিয়ে যাবে। আপনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন, নিশ্চয়ই এটি অত্যন্ত আনন্দের একটি সংবাদ। জি অবশ্যই, অন্তত আপনার আত্মা এখন শান্তি অনেক পাবে। খুশি। জি। আজকে যদি সরকার আপনাকে আমন্ত্রণ জানায়, এটাকে জাগ্রত করার একটি দায়িত্ব আপনাকে দেয়, আপনি কি নেবেন? আর প্রথমে আমি দেখবো আমি সেই দায়িত্ব নিতে পারবো কিনা। আমি আসলে মানে কিছু করার জন্য কিছু কোনোদিন করিনি। আমি সবসময় চেয়েছি যেটা করবো সেটাতে বেস্ট হতে হবে আমাকে। মানে বাবা আমাকে শিখেছে তুমি যা কিছুই করো না কেন তোমাকে ওটাতে বেস্ট হতে হবে, মানে যতটুকু তোমার মানে ক্ষমতা আছে সেটা তোমাকে দেখাতে হবে। তো যদি আমাকে সেই মানে অর্থে যদি আমাকে কোনো কোনো কিছু দায়িত্ব দেন, যদি আমি মনে করি সেটা আমি পারবো, তাহলে আমি সেটা গ্রহণ করবো এবং চেষ্টা করব। আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি ছোট্ট করে, যাদের নিয়ে আমরা আলোচনা করলাম, স্পন্সরদের যেন এগিয়ে আসে, প্রাইভেট গভর্নমেন্ট তো আসছে, যদি কিছু তাদের উদ্দেশ্যে বলেন অন টু দ্য ক্যামেরা, যদি তারা এগিয়ে আসতো আমরা আজকে পৃথিবীর বুকে আরও স্থান নিতে পারতাম। প্লিজ। যে আমি যারা বড় বড় প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, আমি তাদের কাছে সবিনয় নিবেদন করছি আপনারা প্লিজ অনুগ্রহ করে আপনারা আমাদেরকে স্পন্সর দিন। ছোট ছোট যেসব খেলা আছে তাদেরকে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু এই ছোট খেলাগুলো কিন্তু বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম উচ্চারিত হবে। এই ছোট খেলার জন্য কিন্তু অনেক বড় পরিসর দরকার হয় না। আমি বিভিন্ন অ্যাপার্টমেন্টে যদি আপনি 10টা টেবিল দিয়ে দেন, আপনারা তো যারা বড় বড় ডেভেলপার যারা, তারা তো আপনার যখন আপনারা এই বাড়ি বানান সেই জায়গার মতো একটা জায়গা আপনারা রেখে দিবেন যেখানে টেবিল টেনিসটা বা যে কোনো ইনডোর গেমস কোনো একটা কিছু যারা সেখানে রাখতে পারে, তাহলে কি ওই অ্যাপার্টমেন্টের ছেলেমেয়েরাই কিন্তু ওখানে এসে খেলাধুলা করবে, তারা মানসিকভাবেও কিন্তু ভালো থাকবে। শুধু আমি বলতে চাই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ছোট ছোট খেলার দিকে স্পন্সর করুন, তাদের আমাদের প্লেয়াররা বাঁচবে এবং তাদেরকে আপনার এমন এমন প্লেয়ার আছে বাংলাদেশে যারা ভালো করছে কিন্তু তারা পয়সার অভাবে এই জায়গা থেকে সরে যাচ্ছে, টাকার অর্থের অভাবে। সো তাদেরকে আপনারা কালেক্ট করুন, তাদেরকে স্পন্সর করুন, সারা বছর তাদেরকে আপনার খেলার মানে যা যা প্রয়োজন আছে সেগুলো আপনারা দিবেন এবং একটা হাত খরচ দিবেন, তাহলে দেখবেন আমাদের প্লেয়াররা আরও মনোযোগী হবে খেলাধুলার প্রতি। এটা করলে আমার মনে হয় যে আমরা একটা ভালো কিছু আশা করতে পারি। আমরা খুবই 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 আনন্দিত আপনার সঙ্গে আজকে কথা বলে। আমার বিশ্বাস আমরা যে ধীরে এগিয়ে যাচ্ছি, একদিন এই কষ্ট করে চলার পথটা অনেক সুফল নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে, গৌরব নিয়ে আসবে। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ। 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 দর্শক, আজকের অতিথির সঙ্গে আমিও একমত পোষণ করে বলব, শুধু স্পন্সর না, শুধু সরকারি পৃষ্ঠপোষকতা না, আপনারা যারা জনগণ আছে সবার একটি স্বতঃস্ফূর্ত সাপোর্ট লাগবে। সবাই যদি এগিয়ে আসেন দেখবেন স্পন্সররাও এগিয়ে আসছে, টাকারও অভাব হবে না, সৎভাবে সব কিছু গড়ে উঠবে। এই পৃথিবীর বুকে টেবিল টেনিসের একটি দৃঢ় মঞ্চ আমরাও গড়ে তুলতে পারবো। শুভেচ্ছা। তোর তরে হায় মন উড়ে যা তুই সে